যে জুন পর্যন্ত, মানে জুনের শেষ দিন পর্যন্ত হকার উচ্ছেদ করা যাবে না, এটা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। তো কতটা স্বস্তির বা কতটা দুশ্চিন্তার জুনের পর অর্থাৎ জুলাইয়ে পা রাখলেই কি নতুন করে নানান উপদ্রব এসে হাজির হতে পারে, এ নিয়ে আজকে আলোচনা করার জন্য সঙ্গে পেয়ে গেছি কলতান দাশগুপ্তকে। কলতান, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। পরিস্থিতি এখন যা দাঁড়ালো তা থেকে স্বস্তির জায়গা নাকি আশঙ্কারও খানিকটা রাস্তা রইল খোলা? আপাতত খানিকটা স্বস্তি তো বটেই, কারণ আজ এখানে হকার উচ্ছেদ হচ্ছে, কাল ওখানে হচ্ছে বলে এই যে হকারদের মধ্যে, তাদের পরিবারের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছিল, সেই আতঙ্কটা কয়েকদিনের জন্য আটকা। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই রেল হকার, তাদের জীবন, তাদের ভবিষ্যৎ সম্পর্কে একটা নির্দিষ্ট কোনো ভাবনা থাকতে হবে। তো সেটা রেল হোক বা যেভাবেই হোক, তাদের সম্পর্কে যদি কোনো নির্দিষ্ট ভাবনা না থাকে, তাহলে তারা কোথায় যাবেন? এই কথাটাই আমরা রাস্তার লড়াইতেও বলেছি, কোর্টের ভেতরেও বলেছি যে এদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এখন বিজেপি যা হয়, ওদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি অমুক তমুক ওই যা পাচ্ছে আর কি, বিভিন্ন পোস্টে একই কমেন্ট আলাদা আলাদা লোকের নামে ফেক ইয়ে থেকে ছড়ানো হচ্ছে যে এরা বড় লোক, এরা হকার নয়, এরা অমুক নয়, এদের লাইসেন্স নেই, ইত্যাদি ইত্যাদি নেই। তো বামফ্রন্টের নেতৃত্ব, সিআইটিউর নেতৃত্ব এর আগে রেল মন্ত্রকের কাছে বহুবার দরবার করেছেন যে এদের একটা লাইসেন্সের ব্যবস্থা করা হোক। যারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন তাদের সাথে রেলের কিছু একটা চুক্তিতে আসুক, কি তাদের জন্য একটা লাইসেন্স দিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত আসল সংখ্যা আছে আর কত হচ্ছে যে সংখ্যা আসল নয়। কিন্তু সেই সব দিকে রেল মন্ত্রক একেবারেই এগিয়ে যান, এবং অফিসিয়াল ওদের সব পেজ থেকে যে ভাষায় হকার উচ্ছেদ সম্পর্কে লেখা হচ্ছে, আপনি যদি ওই রেলের সোশ্যাল মিডিয়া পেজগুলো একটু দেখেন, তাতে বোঝা যাচ্ছে যে আসলে ওইটা সরকার লিখছে না, আসলে ওরা কোনো একটা রাজনৈতিক দলের লোককে দিয়ে লেখানো হচ্ছে। আচ্ছা, এমন ভাব দেখানো হচ্ছে যে ওইটাই একমাত্র এজেন্ডা ছিল, ওইটাই একমাত্র প্রবলেম ছিল, সেই প্রবলেমটা মিটে গেছে বলে সবই মিটে গেছে। কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে আজ সকালেও যে হয়তো রূপসী বাংলাটা ছেড়েছে, সেটা কিন্তু এরকম লেট করেই ছেড়েছে। আচ্ছা। এবং গত কয়েক বছরে রেলে যে স্থায়ী রিক্রুটমেন্টটা হয়নি, সেটা নিয়ে কিন্তু ওই সোশ্যাল মিডিয়া পেজগুলোতে কোনো কথা নেই, যতটা কথা আপনার এখানে রেল হকার উচ্ছেদ নিয়ে আছে। আচ্ছা, একটা ব্যাপার কলতান তুমি বলো, সেটা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল সওয়াল করতে গিয়ে বলেছেন যে যুগ যুগ ধরে যদি কোনো মানুষ যদি হকারি করে থাকেন একই জায়গায় বসে, তাহলে চাইলেই তাকে উচ্ছেদ করা যায় না। এই যে মানবিক অধিকারের যে জায়গাটা, এই জায়গাটাই তো তোমাদের আন্দোলনের মূল একটা উপপাদ্য। সেই সব ক্ষেত্রে তাই আছে। আপনি যদি মানে হকারটা এখন এই আলোচনা হচ্ছে বলে, আপনি যদি কোনোদিন বাড়িওয়ালা ভাড়াটের ঝামেলার মধ্যে দেখেন, ওই রকম 20 বছর 30 বছর ধরে যে ভাড়াটে রয়ে গেছে, বাড়িওয়ালা যখন তাকে উঠে যাওয়ার ইয়ে দেন, তখন তাকে সেই ক্ষতিপূরণটা দিতে হয়। এই নতুন ফ্ল্যাট হবে, এটা ওটা, এখন যা হচ্ছে পুরোনো সব ভেঙে গিয়ে নতুন ফ্ল্যাট হচ্ছে, তখনও কিন্তু তাকে সেই ক্ষতিপূরণটা দিতে হয়। এইটা, এবং হকাররা ভালোভাবে সৎভাবে ব্যবসা করছেন, তারা চুরি চিটিংবাজি করেননি, কাউকে চাকরি দেবেন বলে, কারুর বাড়ি বানিয়ে দেবেন বলে তো টাকা নেননি। তাহলে তাদের পেটের ওপর এই লাথি মারা হবে কেন? এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন হকার উচ্ছেদের প্রসঙ্গে ওনার যা মন্তব্য ছিল, তাহলে সেইটা আজকে বিজেপির অফিসিয়াল স্টেটমেন্ট নয়, বোঝা যাচ্ছে। তাহলে বিজেপিরই কেন্দ্রীয় সরকার, তাদের রেল দপ্তর, তারা এখানে উচ্ছেদ করছে। আর মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন বলেছিলেন এই যে উচ্ছেদের বিপক্ষে উনি দাঁড়াবেন। তাহলে আজকে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে? মিডিয়ার যারা আছেন তারা মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে এই প্রশ্নটা তো পড়া উচিত, যে আপনি ওদেরকে নিয়ে কি ভাবছেন ঠিক করে বলুন। একদিকে ফ্রেম করা হবে যে রাজ্যের মন্ত্রী হকারের থেকে খাবার কিনে সকালে খাচ্ছেন, এটা একটা বিজেপি। আরেকদিকে ফ্রেম করা হবে রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে হচ্ছে যে দোকানপাট উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তাহলে এটা আরেকটা বিজেপি। কোন বিজেপিটা আসল বিজেপি? তৃণমূল তো এতদিন পর ভালো তৃণমূল খারাপ তৃণমূল দেখছি, তাহলে কোন বিজেপিটা আসল? এইটা তো এখনই মানুষের গুলিয়ে যাচ্ছে। তৃণমূলের প্রসঙ্গে এলে তাই তোমার একটা প্রশ্ন করা, সেটা হচ্ছে যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানের নাম নেই। হ্যাঁ, তার একটা এজেন্ডা ডেফিনেটলি ভাবে হকার উচ্ছেদ ছিল। এই ইস্যুটাকে কিভাবে দেখছো? বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো লড়াই নিয়ে কোনো মানে বাংলার মানুষের কোনো দ্বিমত কোনোদিন ছিল না। যতদিন আরএসএস পিছনে ব্যাকিং দিয়েছে, ভালো লড়াই হয়েছিল। এখন আরএসএস পিছনে নেই, ফলে ব্যাকিংটা আর আগের জায়গায় নেই আর কি। হয়তো নতুন কোনো নির্দেশ আসবে আরএসএস এর পক্ষ থেকে, তারপর আবার ব্যাকিং ফ্যাকিং হবে আর কি। এখন অবধি সেরকম কিছু দেখা যায়। মিছিলের জমায়েত বলুন, বিধায়কদের সাংসদদের উপস্থিতি বলুন,
সেটা যতখানি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া বলুন কিছুই হয়নি, কারণ আরএসএস এখনো নির্দেশটা পাঠায়। আচ্ছা। আরএসএস নির্দেশ পাঠিয়ে আরএসএস এর ছাতাটা আগে যেমন ওনাদের উপরে ছিল, এখন সেটা ওই যে এতগুলো ব্লক হয়ে গেছে তৃণমূলের, কার উপর হচ্ছে আরএসএস এর ছাতাটা গিয়ে পড়বে। একনাথ শিন্ডে মডেলটা যে পশ্চিমবাংলায় হবে, আসলে পশ্চিমবাংলার একনাথ শিন্ডে নতুন কে হবে সেটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ এরকম নম করেই কর্মসূচি করতে হবে। আর যখনই কর্মসূচি করতে যাচ্ছেন তখন পাশাপাশি দেখছি যে দলত্যাগের খবর বাড়ছে, বহর বাড়ছে। বামপন্থীদের দেখে তো এটা ওনার শেখা উচিত। আরএসএস কে দেখে শিখেছেন এই অবস্থা হয়েছে, বামপন্থীদের দেখে শিখতেন যে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থেকেও বামপন্থীরা কিভাবে রাজনীতি করেছে গোটা পশ্চিমবাংলার বুকে, ভারতবর্ষের বুকে, অন্যত্র জায়গায়। দিল্লিতে যখন বৃন্দাকারাত বুলডোজারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, দিল্লিতে কজন সাংসদ, বিধায়ক, মন্ত্রী কে ছিলেন? কিচ্ছু ছিল না। ফলে বামপন্থীদের থেকে যদি রাজনীতিটা শিখতেন তাহলে হচ্ছে যে আজকে এই দিন হয়তো দেখতে হতো। এই যে সুমিত রায়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সেক্রেটারি বন্ধু, হ্যাঁ, এই সুমিত রায়কে নিয়ে এত আশঙ্কা আতঙ্কের কারণটা কি? তোমার কি মনে হয়? তৃণমূলের মানে নেতারাই তো তিনি আতঙ্কের কারণ বলে তিনি ধরা পড়লে কি বড়সড় কোনো রকম তথ্য ফাঁস হয়ে যেতে পারে? তৃণমূলের লুকআউট নেতারাই তো নোটিশ তো জারি করা হয়েছে। হ্যাঁ, তৃণমূলের নেতারাই তো আতঙ্কের কারণ বলে দিচ্ছেন যে ওনার সাথে কথা বলে তারপর হচ্ছে যে তৃণমূলে কোনো কাজ টাজ করানো যেত। এবং গোটা ডায়মন্ড হারবার চত্বরে এই ধরনের প্রচুর খবর আছে। শুধু ডায়মন্ড হারবার না, অন্যান্য জায়গাতেও তৃণমূলের নেতাদের হচ্ছে যে দলের নেতাদের সাথে দেখা করতে গেলে ওনার মারফত যেতে হতো না, কি সব করতে হতো, আরো এইসব ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, লুটফুট, এইগুলোর মাধ্যম উনি ছিলেন বলে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ। তাহলে আজকে লুক আউট ইত্যাদি জারি হয়ে অবিলম্বে কেন গ্রেপ্তার হচ্ছেন না সেটা আমরা জানি না। আর বিষয়টা হচ্ছে যে এটা কি শুধু সিআইডির ওপর নির্ভর করবে? এই যা যা দুর্নীতির তদন্ত আজকে হয়ে আসছে, এই এখন আবার বিজেপির কিছু নেতা মামলা করছেন থানায়, তার ভিত্তিতে তৃণমূলের নেতাদের ডেকে পাঠানো হচ্ছে, খুব ভালো। কিন্তু সিবিআই যে তদন্তগুলো করতে এসছে, সিবিআই তো বোধহয় 16-17 সাল নাগাদ পশ্চিমবঙ্গে এসে পাকাপাকি ঘাঁটি কেটেছে। তাহলে 16-17 সাল থেকে আজকে 26 সাল, কোন তদন্তটা কত অবধি এগোলো এই প্রশ্নটা সিবিআই কে করতে হবে। সিআইডি এখন ওরা বলবেন যে আগের সরকার আমাদের কাজ করতে দেয়নি, এই সরকার কাজ করতে দিচ্ছে, আমরা করছি। কিন্তু সিবিআই এর তো আর আগের সরকার পরের সরকারের ব্যাপার। সিবিআই এর যে কেন্দ্রীয় সরকার ছিল তারা তো তাদেরকে বলেই ছিল কাজ করার। তাহলে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত লোকেরা তারা অ্যারেস্ট হলেন না কেন? যারা অ্যারেস্ট হলেন তারা আবার জামিন পেয়ে গেলেন, চার্জশিট ফাইল হলো না কেন? এই প্রশ্নই তো আমরা করতে চাই। পঞ্চায়েতে পঞ্চায়েতে সিপিআইএম ডেপুটেশনে যাচ্ছে যে গত কয়েক বছরে যা টাকা খরচা হয়েছে তার হিসেব দিতে হবে বলে। এইটা তো সিবিআই এর এতদিন করার কথা ছিল, এটা তো সিআইডির করার কথা ছিল। এইটা তো বিধানসভার ভেতরে যারা বিরোধী দল বলে নিজেদের দাবি করতেন সেই বিজেপির নেতাদের করার কথা ছিল। তাহলে তারা সেটা কি করলেন, কতটা করলেন, এখন কি করছেন, সেই তথ্যগুলো যদি সামনে আসতো তাহলে ভালো হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতি থেকে শুরু করে নানান অভিযোগ উঠে আসছে, পরপর উঠে আসছে, শেষ তো সইজাল কাণ্ড দেখা গেল। তো এই যে অভিযোগের এত বহর, তা নিয়ে তদন্ত চলছে, সিআইডি, ইডি, সিবিআই, যা সব পালা করে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন না কেন? যদি এতই অভিযোগ থাকবে তার বিরুদ্ধে, তাহলে শেষ পর্যন্ত এইটা হচ্ছে না, মানে কোথাও কি গিয়ে আটকে যাচ্ছে? অভিযোগ তো নতুন নয়, অভিযোগ তো বহু পুরনো। এবং আপনি যদি ইতিহাস দেখেন সিবিআই এর, ইডির, এইসবের তদন্তের ইতিহাস, তাহলে দিল্লির একাধিক মন্ত্রী এদের হাতে গ্রেপ্তার হয়েছে, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে। কিন্তু পশ্চিমবাংলায় এসেই যে ঘুড়িটা গোত্তা খেয়ে কোথায় পড়ে যায়, ওই যেখানে পড়ে যায় ওটাই আসলে আরএসএস এর জন্য। আরএসএস এর নির্দেশ ছিল বলেই এতদিন কিছু হয়নি। এখনো আমরা বলছি যে আরএসএস এর ছাতাটা আসলে কোন তৃণমূলের মাথার উপর থাকবে ওইটার উপর নির্ভর করবে যে ভবিষ্যতে বিজেপি কাকে এই পশ্চিমবাংলায় বিরোধী দল হিসেবে দাঁড় করাতে চাইবে। আচ্ছা আচ্ছা, তুমি নিশ্চয়ই দেখেছো জাতীয় রাজনীতিতে একটা খুব চাঞ্চল্যকর একটা অভিযোগ উঠে এসেছে, যেটা নিয়ে তুমুল শোরগোলও পড়ে গেছে। সেটা হচ্ছে যে সঞ্জয় রাউত, শিবসেনার নেতা, যিনি ইতিমধ্যে দাবি করেছেন যে কোটি কোটি টাকা দিয়ে নাকি সাংসদদের কেনা হচ্ছে, এবং সেটাকে সমর্থন করে এক ধাপ এগিয়ে মহুয়া মৈত্র আবার দাবি করেছেন সে টাকার পরিমাণটা নাকি আরো বেশি। হ্যাঁ, যদিও কাকলি ঘোষ দস্তিদার এটা অপোজ করেছেন। পরিস্থিতি কি তাহলে তাই, মানে টাকা দিয়ে কি তাহলে সাংসদ কেনা হলো? এই জিনিস তো অমিত শাহ আগেও করেছে। আগেও হচ্ছে যে এই রাজ্যের এমএলএদেরকে অন্য রাজ্যের হোটেলে গিয়ে রাখা টাকা ইত্যাদি, এই ধরনের ঘটনার ব্রেকিং নিউজ আমরা মিডিয়াতে প্রচুর দেখেছি। এবং আজকে মানে চাণক্য বেঁচে নেই, এটা খুব ভালো জিনিস। বেঁচে থাকলে মানে কপাল চাপড়াতে হতো ওনাকে, যে
শুধু টাকা দিয়ে বিরোধী দলের এমএলএদের কিনে নেওয়া, হুম। শুধু তদন্তের ভয় দেখিয়ে এমএলএদের কিনে নেওয়া, নিজের পক্ষে নিয়ে আসা, এইটাকে আজকে ভারতবর্ষের রাজনীতিতে চাণক্য বলা হচ্ছে। চাণক্যকে যে এই স্ট্যান্ডার্ডে নামিয়ে দিয়েছি আমরা, সেটার জন্য চাণক্য বেঁচে নেই, সেটা ভালো। কিন্তু এই যে টাকা নিয়ে এমএলএ এমপি কেনা বেচা, এইটা আগেও বিজেপি করেছে। হুম। এবং এটা শুধু বিজেপি করেছে বললে তো অর্ধসত্য বলা হয়, আরএসএস এগুলো করিয়েছে। আচ্ছা। আরএসএস বললে পুরোটা বলা হয়, কারণ আপনি যদি এই এখন ভালো তৃণমূলের যিনি আদি জনক, যিনি সে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়, হুম। এরাই কিন্তু 12-13 সাল থেকে পশ্চিম বাংলায় হুম। বিরোধী মিউনিসিপ্যালিটি, বিরোধী পঞ্চায়েত, তাদেরকে ভাঙিয়ে আনা, এনে সবটার তৃণমূলীকরণ করানো, আপনি যদি সেই সময়ের ইতিহাস দেখেন, এরাই চালু করেছে। হুম। সেখানে টাকা পয়সার লোভ ছিল, সেখানে মিথ্যে মামলার কথা ছিল, সেখানে ভয় দেখানো ছিল, বহু কিছু ছিল। হুম। ফলে আরএসএস এর নির্দেশেই এরা এখানে করে পশ্চিম বাংলায় করেছিলেন, আরএসএস এর নির্দেশেই অমিত শাহ ওটা গোটা দেশে করেছেন, এটা নতুন ব্যাপার নয়। আচ্ছা, করদান, তোমার অবাক লাগে না যে যে রেড রোডে নামাজ পড়া গেল না, ঈদের নামাজ পড়া গেল না, সেই রেড রোড 7 দিন ধরে ব্লক শুধুমাত্র যোগার জন্য? অবাক লাগে না? আরে সরকারের মুখটা পাল্টে গেছে, কিন্তু সরকারের পলিসিটা একই রকম আছে। আগের সরকারের পলিসি যা ছিল, এই সরকারের পলিসি কিছু আলাদা না। রেড রোডে নামাজ পড়া হতো একটি ছুটির দিনে, তেমনি যোগ দিবস উপলক্ষ যদি কোনো একটি ছুটির দিনে করা হতো, তাহলে বলতে পারতাম আমরা যে ওটাও হয়েছে, তাহলে এটাও হতে দিতে হবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে আপনি যদি ওইটাকে আপত্তি করলেন যে না এখানে নামাজ পড়া যাবে না, তাহলে এতদিন ধরে রেড রোড বন্ধ করে ওইখানে প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য সাধারণ মানুষের হয়রানি কেন? আরেকটা উল্টো কথা হচ্ছে যে রাস্তা, আমি এর মাঝখানে দেখলাম হাওড়া ব্রিজের সম্ভবত ফুটপাথে ওখানকার কোনো একজন বিধায়ক তিনি যোগাভ্যাস করছেন, যোগব্যায়াম করছেন। রাস্তায় ধুলো বালি, এইসব গাড়ির আওয়াজ, তার মধ্যে যোগব্যায়ামটা কিভাবে ভালো করে হয় এটা বুঝতে পারছি না। তো এত এত মাঠ আছে, স্টেডিয়াম আছে, ব্রিগেড আছে, শহীদ মিনার আছে, এত জায়গা যেখানে ভালো করে আপনি যোগব্যায়াম ইত্যাদি করতে পারবেন। আসলে তো মানুষকে শরীর সচেতন করা, বিজেপি কি কারণে করছে আলাদা প্রশ্ন, যোগব্যায়াম করার কি মানুষকে শরীর সম্পর্কে সচেতন করা, তাহলে সেটা তো একটা ঠিকঠাক জায়গায় করতে হবে। হাওড়া স্টেশনের ফুটপাথ আর হাওড়া ব্রিজের ফুটপাথ, সেটা একটা যোগব্যায়াম করার জায়গা হলো। মানে তোমার কি মনে হয় কি কারণে ওখানে উনি করেছেন? ক্ষমতা প্রদর্শন। আচ্ছা, এর আগে মানে লোককে দেখানো। তৃণমূলের কোন নেতা থাকলে উনি যেভাবে ক্ষমতা প্রদর্শন করতেন, বিজেপির নেতারাও এসছেন তৃণমূলের পায়ে জুতো বুলিয়ে ওই ক্ষমতা প্রদর্শনই করছেন। নাহলে হাওড়ায় তো মাঠের অভাব নেই, ওইখানে করতে পারতেন, আরো বহু মানুষকে জড়ো করে নিতে পারতেন, এবং তথাকথিত ওই বায়ু দূষণের মধ্যে তাকে যোগব্যায়ামটা করতে হতো না। এখানেও তাই, রাস্তা আটকে যদি কোনো একটি ধর্মীয় উৎসব, ধর্মীয় আচার আচরণ অপরাধ হয়, তাহলে তো এটা সব ক্ষেত্রেই হবে, যে কোনো আচার আচরণের ক্ষেত্রেই অপরাধ হবে। তাহলে একটা ভালো আর আরেকটা খারাপ যখনই আপনি বলছেন, তখনই আপনি আসলে ধর্ম জাতকে টার্গেট করে কোনো একটা বার্তা দিতে চাইছেন। কিন্তু পশ্চিম বাংলায় যখন হকার উচ্ছেদ হলো, তখন উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের মধ্যে কারা কোন জাত, এটা কি কেউ খুঁজলো না। তাহলে ধর্মজাত নির্বিশেষে নিয়ম সবার জন্য এক হওয়া উচিত, এইটাই তো বিজেপির নেতাদের বুঝতে হবে। একটা জিনিস তোমার কোথাও মনে হয় যে ধরো একটা যোগ দিবস হবে, এবার তার জন্য সরকারি কর্মচারীদের কার্যত বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে যে হাজিরা এখানে বাধ্যতামূলক, এরকম বাধ্যতামূলক কি করা যায়? মানে সরকারি কর্মচারী কেন, বলে কোনো সাধারণ মানুষকেই আপনি হচ্ছে গায়ের জোরে ঘাড় ধরিয়ে কোনো কাজ করাতে পারেন না। এই কারণেই কিন্তু তৃণমূলের আমলে বিভিন্ন এইসব তুঘলকি সিদ্ধান্ত, সার্কুলার ইত্যাদির বিরুদ্ধে স্কুলের বাচ্চাদের ভোর 5টার সময় নিয়ে আসতে হবে। না, আমি বলছি যে তৃণমূলের আমলে এটা হয়েছে। এখন বিজেপি নতুন করে আসার পর থেকে একই জিনিস চালু করলেন, সরকারি কর্মচারীদের শুধু যোগ দিবসে আসতে হবে তা নয়, সরকারি কর্মচারীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোটা বাধ্যতামূলক, এটা দিয়ে শুরু হলো কাজটা। তাহলে কোনো একটা জিনিস আপনাকে বাধ্যতামূলক কেন করতে হচ্ছে, যেটা আপনি করতে পারেন না? এটা কোর্টের মামলা চলছে, কোর্ট কি রায় দেয় সেটা আমাদের অবশ্যই দেখতে হবে, কিন্তু কাউকে জোর করে কোনো একটা কাজ করানো যায় না, না সংবিধানের হিসেবেও যায় না, মানবিক দৃষ্টিভঙ্গিতেও যায় না। স্কুলের বাচ্চাদেরকে সকালে নিয়ে আসার কথা বলুন, সরকারি কর্মচারীদের আসার কথা বলুন, যাদের পছন্দ, যাদের ইচ্ছে, তারা অবশ্যই যাবে। বহু মানুষ তো আছেন যারা সকালে মর্নিং ওয়াকে যান, সেখানে হচ্ছে যে ওই লাফিং ক্লাব ইত্যাদি হয়, তাদের যদি কারোর মনে হয় শরীর সচেতনতার জন্য তারা যোগব্যায়ামে যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কাউকে আপনি জোর করিয়ে মানে ঘাড় ধরে কোনো একটা কাজ করানো আসলে ওই ব্যবস্থাটার প্রতি, ওই সিস্টেমটার প্রতি একটা ব্যাকল্যাশ তৈরি করে, যে ব্যাকল্যাশ তৃণমূল তার 15 বছরের জীবন দিয়ে বুঝেছে, বিজেপিও নিশ্চয়ই ভবিষ্যতে বুঝবে।
20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করা হলো। এর ইতিহাস কি সত্যি এই 20 জুনকে সমর্থন করে? মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো তখন একা ছিলেন সম্ভবত, মানে ওনাদের যে মতাদর্শ, ওনাদের যে ভাবনা, সেই ভাবনার পশ্চিমবঙ্গ বিধানসভায় উনি একা ছিলেন। তাহলে একা একজন কিভাবে এই গোটা কাজটা করলেন সেই ব্যাখ্যাটা কিন্তু নেই। বরঞ্চ মুসলিম লীগের সাথে একসাথে মন্ত্রী হওয়া এইটা ওনার জীবনে রয়েছে, এবং বাংলা ভাগের ব্যাপারে উনি যা চিঠি চাপাটি ইত্যাদি লিখেছিলেন সেগুলো তার ডকুমেন্টেশন আছে। যে কেউ হচ্ছে চাইলে আর্কাইভ থেকে সেগুলো পড়ে নিতে পারেন, যে বাংলা ভাগের ব্যাপারটা যাতে ব্যর্থ না হয়ে যায় তার জন্য শ্যামাপ্রসাদ একাধিক চিঠি লিখেছে। তাহলে এই রকম মানুষকে আজকে এতদিন পর গ্লোরিফাই করার চেষ্টা আরএসএস করছে কেন সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আসলে এরপর থেকে যা হবে, এই যে শিক্ষামন্ত্রী টন্ত্রী নিয়ে এত টানাটানি হচ্ছিল ওই কারণে যে নিউ এডুকেশন পলিসিটা ভালো করে যদি চালু করতে হয় তাহলে আসলে যা ঘটেছিল সেটা নয়, যে একটা গল্প কথাকে ইতিহাস হিসেবে চালু করিয়ে দেওয়ার যে চেষ্টা নিউ এডুকেশন পলিসি করবে তার একটা ধাপ হিসেবে এই পশ্চিমবঙ্গ দিবস এটা পালন করার প্রচেষ্টা হচ্ছে।